শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোপুরি সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার। এ বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। দর্শক, আমরা ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে আজ আলোচনা করতে যাচ্ছি বিশেষজ্ঞ একজন চিকিৎসকের সাথে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট, সহকারী অধ্যাপক TMSS মেডিকেল কলেজ অ্যান্ড ক্যান্সার সেন্টার বগুড়া। স্যার, আপনাকে আমাদের এটি নিউজের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা জানি যে ফুসফুস আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অনেকেই আসলে জানি না আসলে ফুসফুসের কাজ কি। শুরুতেই জানবো যে ফুসফুস আমাদের দেহে কি কার্য সম্পাদন করে থাকে। হ্যাঁ, খুবই বেসিক একটি প্রশ্ন। আসলে আমরা সবাই মোটামুটি ফুসফুস নামটার সাথে পরিচিত। তো ফুসফুসকে ইংরেজিতে বলা হচ্ছে লাং। তো সেই আজকে আমাদের লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার নিয়েই কথাবার্তা। তো ফুসফুস হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ। মানে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেন শরীরে গ্রহণ করি সেটা ব্লাডের সাথে মিক্সড আপ হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় নিউট্রিশন প্রদান করে, তারপরে কার্বন ডাইঅক্সাইড আকারে সেটা শরীর থেকে বের হয়ে যায়। তো এই প্রক্রিয়াটার মধ্যে সবচেয়ে প্রধান অংশ যেটি সম্পন্ন হয় যেখানে, সেটি হচ্ছে ফুসফুস। তো ফুসফুস মানুষের শরীরে দুইটি ফুসফুস থাকে, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ডান ফুসফুসটা বাম ফুসফুস থেকে কিছুটা বড়। যদি আমি ওজনের কথা বলি তাহলে ডান ফুসফুস গড়ে 625 গ্রাম এবং বাম ফুসফুসটা 575 গ্রাম এর মতো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তো এই যে ফুসফুস ক্যান্সার হচ্ছে সেটির পেছনে আসলে কারণ কি হতে পারে সেই প্রসঙ্গে জানবো। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। ফুসফুস ক্যান্সারের পেছনে কারণ প্রধানত হচ্ছে ধূমপান। আচ্ছা, যেটা আপনি যদি দেখেন, আমরা যেটা দেখি বা যেটা সারা বিশ্বের স্টাডিগুলো যে কথা বলছে যে প্রতি 100 জন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রায় 85 জন থেকে 90 জন মানুষই ধূমপায়ী। এবং বাকিদের হিস্ট্রিও যদি নেওয়া হয় দেখা যায় যে বাকিরাও হচ্ছে প্যাসিভলি স্মোকিংয়ের শিকার। নিজেরা স্মোকিং না করলেও দেখা যাচ্ছে প্যাসিভলি তারা এই স্মোকিংয়ের শিকার হচ্ছে। যেমন পরিবারের নারী, শিশু বা অধূমপায়ী ব্যক্তি সবাই হতে পারে। তো ধূমপানের মধ্যে, টোবাকোর মধ্যে প্রায় 7000 প্রকৃতির রাসায়নিক রয়েছে, যার ভিতরে 70টারও বেশি যেটা কার্সিনোজেন হিসেবে কাজ করে। তো এটা একটা অন্যতম প্রধান কারণ। এরপরে ভারী ধাতুরগুলোর মধ্যে রয়েছে অ্যাসবেস্টস, রেডন, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম। এই বিভিন্ন ভারী ধাতুর বর্তমানে বাতাস ভারী হয়ে গেছে, ঢাকা শহরের বাতাসে ভারী ধাতুর পরিমাণ বেড়ে গেছে। তো এইগুলো থেকেও ফুসফুস ক্যান্সার হতে পারে। তো যেমন হচ্ছে ঢালাই শিল্প, তারপরে হচ্ছে নির্মাণ শ্রমিক যারা জাহাজ ভাঙা শিল্পে যারা কাজ করে তাদেরও ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে যাদের দীর্ঘমেয়াদী কাশির রোগ রয়েছে বা দীর্ঘস্থায়ী ফুসফুসের কোনো রোগ রয়েছে, যেমন কারো COPD থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এছাড়াও দেখা যাচ্ছে কারো ওল্ড টিউবারকুলোসিস হয়েছিল, সেখান থেকে ব্রঙ্কিয়াকটেসিস। তো এইগুলোও ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী। এছাড়াও যারা অল্প বয়সে রেডিয়েশনে উন্মুক্ত হয়েছে তাদের ক্ষেত্রেও ফুসফুস ক্যান্সার হতে পারে। তাছাড়া আমাদের লাইফস্টাইল একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। লাইফস্টাইলটা যেমন আমরা এখন কম পরিশ্রম করি, সবুজ সতেজ শাকসবজি, সতেজ খাবার এগুলো আমরা কম খাচ্ছি, আমরা প্যাকেটজাত খাবারগুলো আমরা বেশি খাচ্ছি। এছাড়াও প্লাস্টিক, বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত প্রিজারভেটিভ আমরা ইউজ করতেছি। তো এগুলো হচ্ছে অন্যতম কারণ। এরপরে যদি বলেন, তারপর হচ্ছে ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন HIV, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো দিয়ে ফুসফুসে যদি ইনফেকশন হয় তাহলে সেটাও ফুসফুস ক্যান্সারের মানে এটাকে ত্বরান্বিত করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি যেরকমটা ধূমপানকে ফুসফুস ক্যান্সারের জন্য অন্যতম একটি কারণ হিসেবে দায়ী করলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছে তাদের হয়তো বা ফুসফুস ক্যান্সার হচ্ছে না, কিন্তু কেউ একজন অল্প কিছুদিন ধূমপান করে তার ফুসফুস ক্যান্সারে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো সেটির পেছনে আসলে কারণ কি? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি ঠিক জিনিসটাই ধরেছেন। তো আমরা অনেক রোগী পাই, এমন রোগীও পাই যে স্যার আমি তো কোনোদিন ধূমপান করি নাই, কোনোদিন একটা সিগারেটও খাই নাই, আমার কেন ফুসফুস ক্যান্সার হলো? তো
তো ফুসফুস ক্যান্সারের ভিতরে আমরা ধরনগুলো বিবেচনা করি, একটি ধরন রয়েছে যেটাকে আমরা সাধারণত অ্যাডেনোকার্সিনোমা হিসেবে চিহ্নিত করি। তো সেটা আসলে ফিমেলদের বেশি হয়, অল্প বয়সীদের বেশি হয়, এবং সেটা আসলে ধূমপানের সাথে অতটা সম্পর্কযুক্ত না। তো মানে ধূমপায়ীদেরই যে শুধুমাত্র হবে ব্যাপারটা তা না, তবে ধূমপান একটা খুবই মানে এখন আর রিস্ক ফ্যাক্টর বলে না, এখন বলে হচ্ছে কজেটিভ ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা স্যার, আমরা এই প্রসঙ্গে আসছি, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে চাঁদপুর থেকে বলতেছি, আমার নাম হচ্ছে রাকিব। জি, আমি জানতে চাচ্ছি হচ্ছে ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো আমি বুঝবো কিভাবে, এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ দর্শক, স্যার উত্তর দিচ্ছেন, সাথেই থাকুন আমাদের। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে প্রাথমিক লক্ষণগুলো মধ্যে প্রধান সেটি হচ্ছে কাশি। এবং যাদের দেখা যায় যে দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে তারা তাহলে কিভাবে বুঝবেন? তাদের যদি কাশিতে কিছু পরিবর্তন আসে, যেমন আগের কাশি তার শুষ্ক কাশি ছিল, এখন হচ্ছে কাশির সাথে একটু ব্লাড আসছে, অথবা দেখা যাচ্ছে গলা ভাঙতো না, এখন হচ্ছে গলা ভেঙে যাচ্ছে, স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা এক নম্বর সিমটম। এরপরে বুকে ব্যথা হতে পারে। ফুসফুস ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই আশপাশের অর্গান বা চেস্ট ওয়াল যদি ইনভেশন হয় বিশেষ করে, তাহলে বুকে ব্যথা হতে পারে। আচ্ছা আচ্ছা। এরপরে শ্বাসকষ্ট হতে পারে, তারপরে গলার ভিতরে ঘর ঘর শব্দ হতে পারে, বা বাঁশির মতো শব্দও হতে পারে, যেটাকে আমরা হুইজ বলি অথবা স্ট্রাইডর বলি। তো এইগুলো মূলত হয়। আর এরপরে ফুসফুস ক্যান্সার যদি পেরিফেরাল দিকে হয়, যদি চেস্ট ওয়ালের কাছাকাছি হয়, তাহলে প্রধান যে সমস্যাটা নিয়ে আসবে, হয়তো কাশিও তার মানে লেট ফিচার হিসেবে তখন আসবে আমাদের কাছে। তো সেক্ষেত্রে প্রথমে ব্যথা নিয়ে আসতে পারে। আচ্ছা স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। সৌজন্যে রয়েছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা কথা বলছিলাম ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা উপসর্গগুলো নিয়ে কিছু কথা বলছিলাম, এই সম্পর্কে আর কিছু যদি আমাদের ইনফরমেশন দিতেন। হ্যাঁ, ফুসফুস ক্যান্সারের উপসর্গগুলো মোটামুটি আমি বলে ফেলেছি। যদি লোকালাইজ থাকে ডিজিজ, তাহলে সেক্ষেত্রে এই উপসর্গগুলো আসে। এরপরে ডিজিজ যদি ছড়িয়ে পড়ে, যেমন যদি মাথায় যায় তাহলে হেডেক হতে পারে, তারপরে খিঁচুনি হতে পারে, ইত্যাদি হতে পারে। এর কোনো সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে, অথবা যদি ফুসফুসে ছড়ায় তাহলে সেক্ষেত্রে, অথবা যদি লিভারে ছড়ায় তাহলে সেক্ষেত্রে ক্ষুধামন্দা, বমিভাব হতে পারে, ওজন কমে যেতে পারে। যদি হাড়ের মধ্যে ছড়ায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাড়ে ব্যথা, মেরুদণ্ডের এটা পুরোপুরি হচ্ছে স্টেজিং এর উপর আসলে নির্ভর করে থাকে, এমনকি হাড় ভেঙেও যেতে পারে। তবে কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম রয়েছে যেটা আসলে এটার সাথে অরিজিনের সাথে ডিপেন্ডেন্ট নয়। যেমন দেখা যায়, আমাদের এক্সপেরিয়েন্স বলে যে কারো শুধুমাত্র স্কিনে একটা লেশন, হাতের স্কিনে একটা লেশন নিয়ে আসছিল, তো সেটা ডার্মাটোমায়োসাইটিস বা যে কোনো টাইপের অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স যে কোনো একটা কিছু হতে পারে। তো সেটা স্কিনে ইভ্যালুয়েশন করার পরে আস্তে আস্তে দেখা গেল যে তার ওইটা ফুসফুস ক্যান্সারের ম্যানিফেস্টেশন। অর্থাৎ ফুসফুস ক্যান্সারের ম্যানিফেস্টেশন যে কোনোভাবে আসতে পারে। যদি মানে সন্দেহজনক কিছু যদি মনে হয় এবং একজন স্মোকার যদি হয়ে থাকে, তাহলে তার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমার জীবনে ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাকে সেভাবে ইভ্যালুয়েট করতে হবে, সতর্ক থাকতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে রোগীকে কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন সেই প্রসঙ্গে জানবো। এখন প্রথমত আমরা একটা বুকের এক্সরে করে দেখি যে তার কোনো ভিজিবল কোনো কিছু আছে কিনা। যদি আমরা কোনো ভিজিবল কিছু দেখি বুকের, ফুসফুসে কোনো লেশন যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে কোর বায়োপসি বা সিটি গাইডেড FNAC পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই যে তার শরীরে আসলে কোনো ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা। এরপরে শনাক্ত হওয়ার পরে আমরা তখন সিটি স্ক্যান, MRI বা কখনো কখনো পেট সিটি স্ক্যান
এবং রুটিন অর্গান ফাংশন টেস্ট যেগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা একই সাথে তার স্টেজিং ইভ্যালুয়েশন করি এবং তার যেই ট্রিটমেন্টের জন্য ফিটনেস প্রয়োজন সেগুলো আছে কিনা সেগুলো ইভ্যালুয়েট করি। আর সবচেয়ে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে মলিকুলার টেস্ট, যেটা বর্তমান সময়ে অনেক বেশি শোনা যাচ্ছে এবং এটা লাং ক্যান্সারের অ্যাডভান্সমেন্ট, অনেক বড় একটা অ্যাডভান্সমেন্ট, যে লাং ক্যান্সারের ড্রাইভার মিউটেশনগুলো যদি আমরা মলিকুলার টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি, সেটা এখন দেশে এবং বিদেশে সব জায়গায় অ্যাভেলেবল করা যাচ্ছে। তো তাহলে আমরা শুধুমাত্র একটা ওরাল ড্রাগ বা একটা ইনজেক্টেবল ড্রাগ যার সাইড ইফেক্ট নাই বললেই চলে, তো কেমোথেরাপির ছাড়াই আমরা শুধুমাত্র একটা মেডিসিন দিয়ে আমরা লাং ক্যান্সারের চিকিৎসা করতে পারি যদি তার সেই মিউটেশন পজিটিভ থাকে। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমি দুর্য বলছিলাম। জি। ফুসফুস হলে কি মৃত্যু অনিবার্য? জি দর্শক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, স্যার উত্তর দিচ্ছেন। না, এটা আসলে মৃত্যু অনিবার্য এই কথাটা সত্য না হলেও ফুসফুস ক্যান্সার আসলে খুবই ফাটাল একটি রোগ, মানে যে ক্যান্সারে মানুষ অনেকেই মৃত্যুবরণ করেন। যদি আমরা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি যে 2020 সালে সারা পৃথিবীতে প্রায় 23 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যার মধ্যে 18 লক্ষ মানুষই মৃত্যুবরণ করেছেন। এটা বলতে পারেন 80 থেকে 85% মানুষই 1 বছরের মধ্যে মারা গিয়েছেন যারা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তো এটা আসলে অনিবার্য না হলেও এই কথাটি সত্য যে ফুসফুস ক্যান্সার মানে সর্বাধিক ক্যান্সার মৃত্যুর কারণ। এবং আমি যদি পৃথিবীর স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, 1 নম্বরে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, কিন্তু ব্রেস্ট ক্যান্সার মৃত্যুর দিক থেকে কিন্তু ওটা আবার 5 নম্বর বা 6 নম্বরে, কিন্তু ফুসফুস ক্যান্সার দ্বিতীয় মানে 2 নম্বর ক্যান্সার, কিন্তু এটা মৃত্যুর দিক থেকে সব সময় সবার চেয়ে এগিয়ে। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে আমাদের আজকের বিষয়, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় যেহেতু ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার নিয়ে, আমরা আসলে ট্রিটমেন্টের দিকে চলে যাব। আপনারা আসলে ম্যানেজমেন্ট কিভাবে দিয়ে থাকেন রোগীকে, সেই বিষয়ে জানবো। হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমি আগেরটার সূত্র ধরেই আমি কথাটা বলতে চাই। মৃত্যু অনিবার্য, মানে সেই কথা আসলে মৃত্যু অনিবার্য কখনোই না, কারণ আমরা যদি সঠিক সময়ে যথাযথ চিকিৎসা করি, ফুসফুস ক্যান্সারেও মানুষ দীর্ঘদিন 5 বছর বা তার থেকেও বেশি দিন মানুষ ভালো থাকতে পারেন বা বাঁচতে পারেন। তো এই জন্য সঠিকভাবে যথাযথ চিকিৎসা আর অবশ্যই প্রয়োজন। এবং যদি মানে সবচাইতে যেটা ক্রিটিক্যাল যেটা বা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, যে আপনার দেরি করছেন কিনা, আপনি যত দ্রুত শনাক্তকরণ করবেন এবং যত দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন আপনার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। যদি আমরা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে ফুসফুস ক্যান্সার প্রায় 70% মতো ভালো হয়ে যেতে পারে। তার মানে 100 জনের মধ্যে 70 জনই ভালো হয়ে যেতে পারেন বা 5 বছরের অধিক সময় তারা ভালো থাকতে পারেন। তো এটাই আর কি। আর চিকিৎসার ব্যাপারে আপনি বললেন, চিকিৎসার ব্যাপারে আসলে ফুসফুস ক্যান্সার একটি সিস্টেমিক রোগ, সিস্টেমিক ক্যান্সার। তো এক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি সবগুলোরই ভূমিকা রয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে ফুসফুস ক্যান্সার সাধারণত আমাদের কাছে অপারেবল স্টেজে আসে না। তো অপারেবল স্টেজে আসলে অপারেশন করলে অবশ্যই এটা মানে ভালো ফলাফল আশা করা যায়। তো এগুলো হচ্ছে মোডালিটি। আর যদি বলেন যে হচ্ছে রেডিওথেরাপি এর মধ্যে এর আবার অনেকগুলো সাবডিভিশন রয়েছে, বিশেষ করে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমরা অনেক আরও সুপার স্পেশালাইজড রেডিওথেরাপি দেওয়ার সুযোগ রয়েছে। যেমন ফটোডাইনামিক থেরাপি, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন দেওয়ার সুযোগ আছে, ইন্ট্রালুমিনাল রেডিওথেরাপি দেওয়ার সুযোগ আছে, যেমন স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি যেটাকে এসবিআরটি বলা হয়, এই থেরাপিগুলো দেওয়ার সুযোগ রয়েছে। তো ফুসফুস ক্যান্সারে আসলে যেমন ক্যান্সারটি যেমন একটি অ্যাগ্রেসিভ ক্যান্সার, সেই একইভাবে ফুসফুস ক্যান্সারের জন্য আপনার মলিকুলার অ্যাডভান্সমেন্ট যেটি টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, তারপরে রেডিওথেরাপি, এই ব্যাপারগুলো কিন্তু অন্যান্য ক্যান্সারের তুলনায় এখানে কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। তো আমরা যদি সঠিক চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু আমরা এটাকে অনেকটাই আমরা কিওর করতে পারবো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার মাধ্যমে দর্শকরা ফুসফুস ক্যান্সার নিয়ে অনেক কিছু জানতে পারলো। ভবিষ্যতে সুযোগ হলে আমরা এই সম্পর্কে আরো অনেক কিছু জানবো।
দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার নিয়ে আপনারা ধারণা পেয়েছেন, আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।